আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা করতে যাচ্ছি হিসাব সমীকরণের উপর কিভাবে প্রভাব নির্ণয় করতে হয়। তো দেখা যাক কিভাবে প্রভাব নির্ণয় করতে হয়। দেখো, এখানে কিছু লেনদেন আমি লিখে নিয়েছি। প্রথম লেনদেনটা হলো জানুয়ারি মাসের 1 তারিখের ব্যবসায় মূলধন আনয়ন 4 লক্ষ টাকা। তারপরে মেশিন ক্রয় করা হলো 2 লক্ষ টাকা। পরিবহন খরচ 15,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান 10,000 টাকা। মালিকের ব্যক্তিগত কাজে ব্যয় 2,000 টাকা। মেশিন বিক্রয় 35,000 টাকা। দেনাদার হতে প্রাপ্তি 20,000 টাকা। পাওনাদারকে পরিশোধ 40,000 টাকা। তো এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে হিসাব সমীকরণের উপর প্রভাব নির্ণয় করো। হিসাব সমীকরণের উপর আমরা দুইভাবে প্রভাব নির্ণয় করতে পারি, যেমন আমরা সাধারণ ছকেও প্রভাব নির্ণয় করতে পারি এবং বিবরণী ছকেও আমরা তা করতে পারি। আজ আমরা দেখব সাধারণ ছকে কিভাবে হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করা যায়। চলো বন্ধুরা দেখে নিই। আমি খাতায় লেনদেনগুলো উঠিয়ে নিয়েছি এবং এখন আমি সাধারণ ছকে হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করা দেখাবো। আচ্ছা, তো জানুয়ারি 1 তারিখের লেনদেনটা ছিল ব্যবসায় মূলধন আনয়ন 4 লক্ষ টাকা। তো এই লেনদেন সংশ্লিষ্ট হিসাব হলো নগদান হিসাব ও মূলধন হিসাব। তাহলে আমরা লিখে নেই সংশ্লিষ্ট হিসাবগুলো কি কি। নগদান হিসাব ও মূলধন হিসাব। তাহলে যেহেতু এখানে নগদ টাকা আনয়ন করেছে মালিক, সুতরাং নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি। এবং যেহেতু মালিক এনেছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ই বৃদ্ধি। সুতরাং হিসাব সমীকরণের যে দুটো উপাদানের উপর প্রভাব পড়বে সেটা আমরা লিখে দেব হিসাব এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি। প্রথমটা আমাদের শেষ। এখন আমরা দ্বিতীয় লেনদেনে যাব। দ্বিতীয় লেনদেনে দেওয়া আছে মেশিন ক্রয় করা হলো 2 লক্ষ টাকা। তাহলে এখানে আমাদের দুইটা হিসাব আসছে, মেশিন যন্ত্রপাতি হিসাব, আর যেহেতু আমরা নগদ টাকা দিয়ে ক্রয় করেছি সুতরাং নগদান হিসাব। তাহলে আমাদের যন্ত্রপাতি হিসাব, অর্থাৎ যন্ত্রপাতি বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, এবং যেহেতু নগদ টাকা দিয়ে কিনেছি সুতরাং নগদ টাকা কমে গেছে। তাহলে জানুয়ারি 3 যন্ত্রপাতি হিসাব এবং নগদান হিসাব। যন্ত্রপাতি ব্যবসায় আসার ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সুতরাং এ বৃদ্ধি। এবং নগদ টাকা চলে গেছে, সুতরাং এ হ্রাস। আর আমরা এর আগেও জানতাম যে একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে। এখানে সেটা প্রমাণ হয়ে গেল, একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে। বা 3 নম্বর লেনদেন জানুয়ারি 5-এ আছে পরিবহন খরচ। তাহলে এই খরচটা আমরা ব্যয় লিখতে পারবো না, আমাদের লিখতে হবে পরিবহন খরচ হিসাব। তাহলে পরিবহন খরচ হিসাব এবং নগদান হিসাব, যেহেতু আমরা খরচটা মিটিয়েছি নগদ টাকা দিয়ে। তাহলে পরিবহন হিসাব আমাদের এক ধরনের ব্যয়, আর ব্যয় মালিকানা সত্ত্ব হ্রাস করে। ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সুতরাং ই হ্রাস, ইকুইটি হ্রাস। এবং নগদান হিসাব, নগদ টাকা হ্রাস পেয়েছে, এ হ্রাস। আর সম্পদ এবং মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু একমুখী সম্পর্ক বিদ্যমান, সেটা এখানে দেখা যাচ্ছে, ই হ্রাস এবং এ হ্রাস। তারপর 4 নম্বর লেনদেন জানুয়ারি 6 কর্মচারীকে বেতন প্রদান। কর্মচারীকে বেতন প্রদানের ফলে আমার নগদ টাকা চলে গেছে এবং বেতন হিসাব সৃষ্টি হয়েছে। আর বেতন হলো এক ধরনের ব্যয়। তাহলে আমি প্রথমে লিখব বেতন হিসাব, যেটা ব্যয়। তাহলে ই হ্রাস, যেহেতু ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এবং নগদান হিসাব।
নগদ টাকা চলে গেছে, তাই এ হ্রাস। আমরা এখানে টাকার পরিমাণটা লিখতে পারি, তাহলে আমাদেরকে এই পাশের ছকে একটা টাকার পরিমাণের ঘর লিখে নিতে হবে এবং আমরা সেখানে টাকার পরিমাণটাও লিখতে পারি। আমি এখানে লিখিনি, যেহেতু সেটা না লিখলেও চলে এবং এতে সময়ও বাঁচে। তারপরে আসো জানুয়ারির 7 তারিখের লেনদেনটি, সেটি ছিল মালিকের ব্যক্তিগত কাজে ব্যয় 2000 টাকা। তাহলে যেহেতু এটা মালিকের ব্যক্তিগত কাজে ব্যয় হয়েছে, সুতরাং এটা উত্তোলনের মধ্যে পড়বে। তাহলে আমরা লিখি উত্তোলন হিসাব আর নগদান হিসাব। আর উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, ই হ্রাস এবং এ হ্রাস। এরপর জানুয়ারি 15-র লেনদেনটা দেখে নেই আমরা, কি দেয়া আছে। জানুয়ারি 15 মেশিন বিক্রয় 35,000 টাকা। তাহলে মেশিন বিক্রয়ের ফলে কি হয়েছে, যন্ত্রপাতি হ্রাস পেয়েছে এবং নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে যন্ত্রপাতি হিসাব হবে আর নগদান হিসাব হবে। তাহলে নগদান হিসাব ও যন্ত্রপাতি হিসাব, এ বৃদ্ধি এ হ্রাস। এবার জানুয়ারি 17, জানুয়ারি 17-তে আছে দেনাদার হতে প্রাপ্তি 20,000 টাকা। তাহলে দেনাদার হতে পাওয়া গেলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে এবং দেনাদার কমে যাবে, দুটোই সম্পদ। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পাবে, আরেকটা সম্পদ হ্রাস পাবে। তাহলে নগদান হিসাব দেনাদার হিসাব, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব লিখতে পারি আমরা। প্রাপ্য হিসাব লিখলে আই থিঙ্ক বেশি ভালো হয়। তাহলে প্রাপ্য হিসাব, আচ্ছা প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, তাহলে এ বৃদ্ধি এ হ্রাস। তারপরে আছে পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ 40,000 টাকা। করে নেই জানুয়ারি 18 পাওনাদারকে পরিশোধ। তাহলে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে, মানে আমাদের দায় হ্রাস পেয়েছে এবং নগদ টাকাও হ্রাস পেয়েছে। তাহলে আমরা দেখি প্রদেয় হিসাব নগদান হিসাব। তাহলে আমাদের এল হ্রাস আর এ হ্রাস। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক বন্ধুরা। আমরা আজকে দেখলাম সাধারণ ছকে কিভাবে হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে হয়। আগামীকাল ইনশাআল্লাহ দেখব বিবরণী ছকে কিভাবে হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে হয়। তো আজকের জন্য এইটুকুই। ভালো থেকো সবাই, এবং অবশ্যই আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে থাকো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে থাকো। তো আল্লাহ হাফিজ বন্ধুরা।